দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিচ সংলাপে। আপনাদের সাথে রয়েছে আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক খাত নিয়ে। আজকে আমরা কথা বলতে চাই ই কমার্স ও আস্থা এই শিরোনামে। আমরা জানি যে সাম্প্রতিক আলোচিত একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিপুল সংখ্যক গ্রাহক আসলে তারা আন্দোলনও করছেন তাদের অর্থ ফেরত পাওয়ার ক্ষেত্রে। এরই মধ্যে আমরা জানি ভ্যালির সিইও তিনি কারাগারে তিনি গ্রেপ্তার হয়েছেন। সার্বিকভাবে আসলে ই কমার্স খাত গত এক দশকে আমরা দেখছিলাম যে একটি রাইজিং খাত এবং গ্রোথ হচ্ছিল, প্রবৃদ্ধি হচ্ছিল বিভিন্ন সেক্টরে, বিভিন্ন উদ্যোক্তাদের যারা আসলে ই কমার্স নিয়ে কাজ করছেন। এই বাস্তবতায় কিন্তু হুট করে এক ধরনের বড় ধরনের ছন্দপতন এবং ধাক্কা খেলো, বিশেষ করে আমরা গ্রাহক পর্যায় থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা ডিস্ট্রিবিউটর রয়েছেন, বিভিন্ন কোম্পানি পর্যায়ে ডিস্ট্রিবিউটর রয়েছেন, ব্যক্তি পর্যায়ে তো রয়েছেনই, নানাভাবে আসলে তারা ক্ষতির মুখে পড়েছেন। সার্বিকভাবে একটি বড় খাত, এই খাতকে আমরা যখন বলছিলাম সম্ভাবনাময় খাত, তখন এই ধরনের ছন্দপতন, নতুন করে নীতিমালা করা হলো। সার্বিকভাবে আসলে এই খাতের প্রতি এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে কিনা, এমন নানাবিধ চ্যালেঞ্জের কথা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। ই কমার্স ও আস্থা এই শিরোনামে কথা বলতে আমাদের সঙ্গে অতিথিরা এর মধ্যে যুক্ত হয়েছেন। আমরা পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করে আসা প্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ যুক্ত হয়েছেন। দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন AHM হাসিনুল কুদ্দুস রুশো। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। একই সঙ্গে আমাদের সঙ্গে একজন অর্থনীতিবিদ যুক্ত হয়েছেন, ডক্টর জামাল উদ্দিন আহমেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আমরা কথা বলতে চাই ই কমার্স ও আস্থা শিরোনামে। আমাদের সঙ্গে আরও একজন অতিথি যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই। ই ক্যাবের সহসভাপতি যুক্ত হবেন মোহাম্মদ শাহাবুদ্দিন শিপন। আমরা অপেক্ষা করছি তার জন্য। আমরা আলোচনায় যেতে চাই। আমরা শুরু করতে চাই দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আপনাকে দিয়ে, AHM হাসিনুল কুদ্দুস রুশো। জনাব রুশো, একটু যদি বলেন যে আমরা আসলে সার্বিকভাবে যখন বলছিলাম ই কমার্সের বাজার আসলে বড় হচ্ছে, এর সম্ভাবনা বিশ্বব্যাপী, আসলে ই কমার্সের প্রতি মানুষের গ্রাহকদের আস্থা বেড়েছে, নির্ভরতা বেড়েছে, তখন বাংলাদেশে এই ধরনের ঘটনা আসলে যারা দীর্ঘদিন ধরে পুরনো উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, গোটা ই কমার্স আসলে এক ধরনের ক্ষতির মুখে পড়েছে কিনা এই ধরনের ঘটনা, গ্রাহকদের বিষয়টিতে আমরা পরে আলোচনায় যেতে চাই। জনাব রুশো। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে সংযুক্ত করার জন্য। আপনি ঠিকই বলেছেন, এখন আসলে এটা ডিজিটাল কমার্স, দ্যাট ইজ ডিজিটাল যুগ। সারা পৃথিবী কিন্তু ডিজিটাইজেশন হচ্ছে। সো ই কমার্স এখানে একটা খুবই ভালো রোল প্লে করছে। দ্যাট ইজ, ধরেন ই কমার্সের মাধ্যমে আগে যেটা ছিল যে মানুষজনের অনেক কোয়ালিটি ছিল, আমরা যদি হিউম্যান স্কিল বলি, সো সে এখন সবাই তার এই জিনিসগুলো কিন্তু একটা অনলাইনে একটা ডিজিটাল শপ ওপেন করে সেখানে এটা সেল করতে পারছে। সো এটা অ্যাকচুয়ালি একটা বড় সম্ভাবনা আছে, এখনো এটা নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। বাট আপনার সাথে আমি ইকো করছি যে এই নতুন যে কিছু ঘটনা কিছুদিন ঘটে গেছে, এটাতে একটা অস্থিরতা তৈরি হয়েছে। বাট আমি এটাতে সাধুবাদ জানাতে চাই সরকারকে, যে সরকার কিছু পলিসি নিয়ে আসছে, যেমন একটা SOP হয়েছে, বাংলাদেশ ব্যাংক কিছু রেগুলেশনস করেছে। সো আমরা আশা করি যে এই সমস্যাগুলো দ্রুতই সমাধান হয়ে যাবে, এই ধরনের আর সমস্যাগুলো হবে না। এবং আসলে মার্কেট যত রেগুলেটেড হবে তত জিনিসগুলো ডিসিপ্লিন হবে এবং সামনে সম্ভাবনাগুলোকে আমরা আরো সুন্দরভাবে তুলে ধরতে পারবো। আর গ্রাহকদের যে আস্থার সংকটটা তৈরি হয়েছে সেটা হয়েছে, বাট এটাকে আমি খুবই সাময়িক মনে করছি। আমরা যখন আসলে প্রপারলি গ্রাহকদেরকে কাস্টমার সার্ভিস দিতে পারবো এবং প্রোডাক্টগুলো প্রপারলি ডেলিভারি করতে পারবো, আস্তে আস্তে এই সংকটটাও কেটে যাবে। নিশ্চয়ই। আমরা দেখছিলাম যে করোনাকালে আসলে ক্রেতাদের এক ধরনের অভ্যাসেও বড় পরিবর্তন এসেছে এবং করোনাকালে বিভিন্ন খাত যখন আসলে ক্ষতির মুখে পড়েছে, তখন কিন্তু ই কমার্স অনেক বেশি সম্ভাবনা নিয়ে সামনে এগিয়ে এসছে। তো সেই জায়গা থেকে যখন প্রবৃদ্ধি হচ্ছিল, আপনাদের প্রতিষ্ঠানেরও হয়তো প্রবৃদ্ধি হয়েছে, আরও যারা রয়েছেন প্রতিযোগী প্রতিষ্ঠান, সার্বিকভাবে আসলে এখনকার এই বাস্তবতা, এই ঘটনাগুলো আপনাদের ব্যবসার উপর কী ধরনের প্রভাব ফেলছে? আসলে সেদিক থেকে এই প্রবৃদ্ধির উপর একটি বিরূপ প্রভাব পড়ছে কিনা? কিছুটা বিরূপ প্রভাব তো পড়ছে, যেমন আপনি যেটা বললেন যে কিছুটা বাধ্য হয়ে কিন্তু অনেকে এসেছিল যে ই কমার্সে আপনার কেনাকাটা করতে, বিকজ প্যান্ডেমিকে মানুষ ঘর থেকে বের হতে পারছিল না, তারা অনলাইনে কেনাকাটা করছিল। সো ওদেরকে যদি আমরা একটা ফ্ললেস, একটা সুন্দর ই কমার্সের অভিজ্ঞতা দিতে পারতাম, তাহলে হয়তো এটা আরো অনেক ফাস্ট গ্রো করতো। কিন্তু এখানে কিছুটা এই যে নতুন ঘটনাগুলো ঘটেছে, এটাতে কিছুটা তাদের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। কিন্তু এতে দারাজের আমি যেটা বলবো, আমি চেক করে দেখেছি, আমাদের আসলে এটাতে কোনো রকম ইম্প্যাক্ট হয়নি। আমাদের কাস্টমার বেজও ঠিক আছে এবং আমাদের গ্রোথও ঠিক মতো হচ্ছে। বাট সেলারদের যেটা হয়েছে সেটা হচ্ছে, সেলাররা অনেক এই যে প্ল্যাটফর্মগুলো নিয়ে আপনারা কথা বলছেন, ওখানে তাদের অনেক টাকা আটকে আছে। সো তাদের কিন্তু একটা পুঁজি সংকট তৈরি হয়েছে। সো এই সব কিছু ছোটখাটো জিনিস আছে, বাট আমি আশা করছি যে আসলে একটা ডেভেলপিং সেক্টরে কিছুটা ঝামেলা থাকবেই, বাট এগুলা
খুবই সুন্দরভাবে সরকার হ্যান্ডেল করেছে। আমরাও এটা খুবই চেষ্টা করছি এটাকে কাটিয়ে উঠতে, এবং এটা অল্প সময়ের মধ্যেই আমরা এটা থেকে একটা ভালো উত্তরণের পথ খুঁজে বের করতে পারবো। নিশ্চয়ই, আমরাও সেটি আশা করি। গ্রাহকদের আসলে শেষ পর্যন্ত আমরা দেখেছি যে বরাবরই সেটি নিয়ে আপনার কাছে আমি বরং আপনার কাছে পরে আবারও আসছি। আমরা ডক্টর জামাল উদ্দিন আহমেদ আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থনীতিবিদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক। ডক্টর জামাল উদ্দিন, আপনার কাছে জানতে চাইবো, আমরা যখন দেখি যে এই ধরনের ঘটনাগুলো ঘটে, সেই খাত ক্ষতিগ্রস্ত হয় নানাভাবেই আসলে। এর বাইরে আমরা দেখি গ্রাহকরা বঞ্চিত হয়ে যান। এর আগে আমরা ডেস্টিনির ক্ষেত্রে দেখেছি, যুবকের ক্ষেত্রে দেখেছি, ইউনিপে টু ইউ এই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেও দেখেছি। গ্রাহকরা আর কিন্তু তাদের সুরক্ষার জায়গা বা তাদের টাকা ফেরতের বিষয়টি নিয়ে কখনোই আসলে সেটি দেখা যায়নি। এই বিদ্যমান বাস্তবতায় আসলে আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিচ্ছে, ইভ্যালির সিইওকে গ্রেপ্তার করা হয়েছে। সার্বিকভাবে আসলে ডক্টর জামাল উদ্দিন, আপনার মতামত জানতে চাইবো যে এই পরিস্থিতি আসলে কি ধরনের প্রভাব ফেলছে এই খাতে, এবং একই সঙ্গে গ্রাহক সুরক্ষার বিষয়টি আসলে কি হতে পারে। ডক্টর জামাল উদ্দিন। ই কমার্স বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে আপনার রিলায়েবল, ফাস্টার, সিকিউর, নিশ্চয়ই এই তিনটা কন্ডিশন পূরণ করলে আপনার ট্রানজাকশনটা ঠিকভাবে চলবে। এবং এটা বাংলাদেশের জন্য এটা নতুন হওয়ার মধ্যে দিয়েও ডিজিটাল বাংলাদেশের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের এটা একটা সহায়ক একটা কম্পোনেন্ট। সেই কম্পোনেন্ট দিয়ে আপনি রিলায়েবলি যদি লোকের কাছে এই সমস্ত প্রোডাক্ট পৌঁছাইতে পারেন, এট দ্য সেম টাইম রাইট প্রাইস এবং সিকিউর ওয়েতে ট্রানজাকশনটা যদি হয়, তাহলে আপনার এটা কিন্তু আমাদের দেশের জন্য এটা কম ব্যয় সাপেক্ষ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এবং ডেলিভারির ক্ষেত্রে এটা একটা নিশ্চয়তা, আমাদের একটা গ্রুপ অফ পিপল তৈরি হচ্ছে যারা এমপ্লয়মেন্ট জেনারেশন করছে, ইয়াঙ্গার জেনারেশনকে। তারা যে রাস্তার মধ্যে এখন দেখেন যে মানে সাইকেলে করে বা হুন্ডায় করে তার খাওয়া বিভিন্ন জায়গা থেকে খাওয়া আনতেছে, ইয়ে করতেছে, এগুলো ডিস্ট্রিবিউট করতেছে, বাসায় দিয়ে আসতেছে। এটাতে মানুষের কিন্তু আপনার এটা এট দ্য সেম টাইম কস্ট কমতেছে ফ্রম দ্য কনজিউমার সাইড, এবং ডেলিভারি দিচ্ছে। জি, আপনি কথা বলুন, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি ডক্টর জামাল উদ্দিন। জি, দুই সাইড থেকে কিন্তু কষ্ট কমছে ইকোনমিক দিক থেকে। সেই ক্ষেত্রে আপনার একটা বিল্ডিং বানানোর জন্য আপনার যদি ইনফ্রাস্ট্রাকচারটা আপনি ওইভাবে তৈরি না করেন, ইনফ্রাস্ট্রাকচার তৈরি না করলে আপনি 10 তলা বিল্ডিং এর যে ফাউন্ডেশন দিচ্ছে, সেই ফাউন্ডেশনটা যদি ঠিকভাবে না করে, তাহলে উপরের দিকে যদি বিল্ডিং বানাইতে থাকে গোড়ায় গন্ডগোলাদ রেখে, তাহলে এটা ভেঙে পড়বে। সুতরাং ডিজিটাল যে কমার্স, এই ডিজিটাল কমার্সের যে লিগাল ইনফ্রাস্ট্রাকচার এবং ট্রানজাকশনাল ইনফ্রাস্ট্রাকচার, পেমেন্ট সিস্টেম সবকিছু যদি ইন অর্ডারলি থাকে, তাহলে এটা ভেঙে পড়ার সম্ভব। সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা আপনার ই কমার্সের স্পন্সর, ওনারা তো একটা উদ্দেশ্য নিয়ে আরম্ভ করছে বিজনেস, একটা নতুন ইনোভেশন এটা আমাদের দেশে। সেটাকে ধরে রাখার জন্য এখন ধরেন রাজশাহী থেকে আপনি আম কিনবেন, এইটা পাঠাবেন কক্সবাজার, তাহলে তার কাছ থেকে আপনি মোবাইল পেমেন্টের মাধ্যমে টাকা দিচ্ছেন, এট দ্য সেম টাইম ইজ ডেলিভারিং টু দি সেই টেলিফোন নাম্বার গুলা এনক্রিপ্টেড, এবং এটাকে এবং ন্যাশনাল আইডি নাম্বার, এগুলো সব আসে কিন্তু একটা লোকের। সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু একটা আমরা উই আর মুভিং টুয়ার্ডস দ্য ক্যাশলেস সোসাইটি। ক্যাশ ক্যারি করার কস্ট অনেক বেশি, এবং এটা রিস্ক বেশি, ইন্স্যুরেন্স কভারেজ লাগে। তারপরে গাড়ি আপনাকে ব্যাংকের থেকে টাকা উঠাইয়া টাকাতে পোষায় দেওয়ার জন্য গাড়ি কিন্তু আপনাকে হায়ার করতে হবে, সেটার কস্ট আছে। তো রেলিভেন্ট যে কস্টগুলো, সেই কস্টগুলোতে যাতে ট্রানজাকশনের কস্ট বেড়ে যায়। এই ক্ষেত্রে ই কমার্সের যে ট্রানজাকশন, এটা রিলায়েবলি, ফেথফুলি যদি ঠিক মতন চালানো যায় এবং লিগালি স্ট্রাকচার্ড ওয়েতে যদি এটা কন্ট্রোল করা যায়, রেগুলেটররা যদি সচেতন থাকে, they should become more smarter than the people who are running the business this of e-commerce. E-commerce লোকরা অবশ্যই ইলেকট্রনিক্যালি they are very much sound,
এবং তারা নিশ্চয়ই। সেটা সবকিছু জানে, এবং সেই ক্ষেত্রে তাদের পক্ষে এই ট্রানজাকশন যেটা করতেছে সেটা চিপার ইকোনমিতে এটা বিরাট একটা কন্ট্রিবিউশন অবশ্যই। এখন ধরেন যে লোকগুলা যারা এটা যুগ যুগ ধরে যারা জালিয়াতি করে তারা যুগ যুগ ধরে থাকবে, এখন থেকে 100 বছর পরে আগেও নিশ্চয়ই ছিল, থাকবে। জি। আরো 100 বছর পরে থাকবে না, এই গ্যারান্টি নোবডি ক্যান গিভ, কারণ তারাও কিন্তু এটার বুদ্ধি বাইর করে। সেই ক্ষেত্রে রেগুলেটর যারা ওনারা একটা স্ট্রাকচার ওয়েতে এটাকে চালানোর জন্য পথ নির্দেশনা, পথ নকশা যেটা, জি। সেটা রেগুলেটরি ওয়েতে, লিগাল ওয়েতে আপনি যদি এটাকে ইন্সপেক্ট করা হয় টাইম টু টাইম, তাহলে আপনার এগুলা হওয়ার সম্ভাবনা খুব কমে যায়, নিশ্চয়ই। ইনিশিয়াল স্টেজে বিয়ন্ড আওয়ার নলেজ, এটা যদি রেগুলেটরদের নলেজের বাইরে হয়ে থাকে, তার মানে কি দে আর ইলিটারেট অন দিস টু রান দিস ইন্ডাস্ট্রি, এবং সেই লিটারেসিতে তাদের অ্যাকোয়ার করা দরকার। তাহলে নিশ্চয়ই। এখন গতকালকে পেপারে দেখলাম 21,000 কোটি টাকা ইভ্যালি ট্রানজাকশনে এটা বিদেশে পাচার হয়ে গেছে, অথবা আপনার ধরেন এই যে ব্যাংকের পিকে হালদার পলায় গেছে 15,000 কোটি টাকা নিয়ে, তারপরে পটুয়াখালীর হুজুর জি। উনি 17,000 কোটি টাকার জালিয়াতি করছে। তাহলে বুঝেন রেগুলেটর কোথায় আছে, রেগুলেটর রোলটা নিশ্চয়ই ডক্টর জামালউদ্দিন। সবাই। জি, ডক্টর জামালউদ্দিন একেবারেই সুনির্দিষ্ট করে বলেছেন যে আসলে নিয়ন্ত্রক সংস্থাগুলোর এক ধরনের বড় ধরনের ভূমিকা রাখা অনেক বেশি জরুরি, অর্থাৎ প্রোঅ্যাক্টিভ হওয়ার যে বিষয়টি। আমরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন শিপন, ইকেবের সহসভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম আসলে আজকে ই কমার্স ও আস্থায়ী শিরোনামে কথা বলছি। আপনার কাছে ইকেবের পক্ষ থেকে জানতে চাইব সহসভাপতি হিসেবে, একই সঙ্গে আপনিও একজন উদ্যোক্তা, এই যে এরকম একটি পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে ই কমার্সের প্রতি গ্রাহকদের যে আস্থার সংকট তৈরি হওয়া, এই সংকটটি আসলে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, এবং ইক্যাব আসলে যে ধরনের পদক্ষেপ নেওয়ার কথা আপনারা সবসময় বলে এসছেন, আপনাদের দিক থেকে আসলে শক্ত পদক্ষেপ বা শক্ত ভূমিকা যেটি রাখা প্রয়োজন ছিল সেটি আসলে কতটা রাখতে পেরেছেন বলে মনে করেন? জনাব শাহাবুদ্দিন শিপন, আপনি কি আমাদের সঙ্গে রয়েছেন? আমি আপনার কথা এখানে একটু সাউন্ড হচ্ছিল, পুরো কথাটা শুনতে পাইনি। আচ্ছা, আমরা মূলত মনে হচ্ছিল আপনি আমাদের অ্যাসোসিয়েশন থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা জানতে চাচ্ছেন। জি, একই সঙ্গে গ্রাহকের আস্থার সংকট তৈরি হয়েছে ই কমার্স সেক্টরে, সেটি নিয়েও আপনাকে বলছিলাম। জি জি, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে এই পরিস্থিতিতে আপনারা সবাই জানেন একটু ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য একটু খারাপ সময় যাচ্ছে কিছু কোম্পানির এই কার্যক্রমের কারণে, কিন্তু আমরা আগে থেকে এই বিষয়ে পদক্ষেপ নিয়ে রেখেছি। বিশেষ করে অ্যাসোসিয়েশন একটা সীমাবদ্ধ লিমিটেশন আছে বেসিক্যালি একটা অ্যাসোসিয়েশনের কার্যক্রমের ক্ষেত্রে, এবং ডিটিও রুলস অনুযায়ী চলে, সে অনুযায়ী খুব বেশি কিছু করার থাকে না। তবে আমরা প্রিকশন হিসেবে আমরা এসওপি তৈরি করি, যার পরিপ্রেক্ষিতে এখন সেটা ইমপ্লিমেন্টেশন করতে যে সমস্ত কোম্পানিগুলো ব্যর্থ হচ্ছে তারা কিন্তু ক্রমান্বয়ে এই বিজনেসটা কন্টিনিউ করতে পারবে না, এবং কি অথবা তাদের এই বিজনেস মডেলটা চেঞ্জ করতে হবে। এটা একটা বড় পদক্ষেপ, যাতে সুশৃঙ্খলভাবে ই কমার্স ইন্ডাস্ট্রিতে যারা ব্যবসা করতে পারে স্বাভাবিক নিয়ম কানুনের মাধ্যমে, যারা প্রতারণার আশ্রয় নিবে এই কোম্পানিগুলো যাতে ব্যবসা পরিচালনা করতে না পারে, সেটাই সবচেয়ে বড় পদক্ষেপ। দ্বিতীয়ত হলো আমরা বাংলাদেশ ব্যাংকে আমরা রিকোয়েস্ট করেছি এসক্রো সিস্টেম চালু করার জন্য, যে এসক্রো সিস্টেমের মাধ্যমে ভোক্তাদের টাকার নিরাপত্তা থাকবে, এবং কি পণ্য না পাওয়ার আগ পর্যন্ত এই টাকাটা বিক্রেতা নিজেও পাবে না। এইটা যদি ইমপ্লিমেন্টেশন করা যায় অটোমেটেড, তাহলে ভোক্তারা একটা এই জায়গাটাতে খুব ভালোভাবে আস্থায় ফেরত আসবে এবং ইন্ডাস্ট্রিটা সেফ হবে। এটা দ্বিতীয় স্ট্রং একটা পদক্ষেপ। তার বাইরে আমরা নিজেরা কার্যক্রম অব্যাহত রেখেছি, অ্যাওয়ারনেস। তবে এই ক্ষেত্রে আপনাদের মতো সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আমরা চাইবো, টেলিভিশন মিডিয়াগুলো যাতে এই সেক্টরে যারা ভালো করছেন, স্বাভাবিক প্রক্রিয়া ব্যবসা পরিচালনা করছেন, তাদেরকে আপনারা যাতে প্রমোট করেন, তাদের নিউজগুলো ভোক্তাদের কাছে পৌঁছায় দেন, তাহলে ভোক্তারা জানতে পারবে প্রকৃত ই কমার্স কি, কিভাবে কেনাকাটা করতে হয়, কিভাবে তাদের স্বার্থ রক্ষা করতে হয়। এই ইনফরমেশনটা, এই শিক্ষাটা আসলে আমাদের ভোক্তাদের অত্যন্ত প্রয়োজন। এই জায়গাটাতে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই। অ্যাসোসিয়েশনের একটা লিমিটেশন আছে, তাদের ফান্ড খুব বেশি থাকে না, মেম্বারদের সামান্য চাঁদায় বেসিক্যালি একটা অ্যাসোসিয়েশন চলে, তারা এইটার বড় মার্কেটিং করার স্কোপ থাকে না। এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে সরকার, কিন্তু যারা বাণিজ্য মন্ত্রণালয় সহ তথ্য মন্ত্রণালয় যদি এই ক্ষেত্রে এগিয়ে আসে, তাহলে আপনি যে বললেন ভোক্তাদের জন্য আমরা কি করছি, এই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ জায়গা। টেলিভিশন, মিডিয়া, পত্রিকা, নিউজ পেপার, এগুলোতে সাংবাদিকরা সম্পাদকীয় কলামগুলো যদি
ই কমার্সের প্রকৃত অবস্থা লিখতে পারে, তাহলে ভোক্তারা আস্থা পাবে। দেখুন আমাদের প্রায় 1600 মেম্বার, কিন্তু এই মুহূর্তে যে কয়টা কোম্পানির এগেইনস্টে অভিযোগ আছে সেটা কিন্তু খুবই কম, হয়তো সর্বমিলে 13-14টা কোম্পানি। যদি এই কোম্পানিগুলোর বিজনেস মডেল চেঞ্জ অথবা যারা প্রতারণার আশ্রয় নিয়েছে তাদের ভিতর থেকে যদি সত্যিকার অর্থে একটা পানিশমেন্ট, এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া যায়, অন্যরা এই ধরনের সাহস পাবে না। এই ধরনের নিশ্চয়ই। কার্যক্রমের জন্য অ্যাসোসিয়েশন সর্বাঙ্গীনভাবে প্রশাসনকে সহযোগিতা করছে, এবং আমাদের যারা উদ্যোক্তা আছে তাদেরকে বিভিন্ন ওয়ার্কশপ ট্রেনিং এর মাধ্যমে আমরা জি সচেতন করছি, বাধ্য করছি যাতে এসওপি মেনটেন করে। নিশ্চয়ই আমরাও সেটি চাই যে আসলে শেষ পর্যন্ত গ্রাহক সুরক্ষিত থাকুক, এটি আসলে হওয়া উচিত। আমরা আরও আলোচনা করব। এই পর্যায়ে আমাদের আসলে একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আমরা বীজ সংলাপে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। আশা করি আলোচনার সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। আমরা কথা বলছি ই কমার্স ও প্রতারণা এই শিরোনামে, ই কমার্স ও আস্থা এই শিরোনামে মূলত কথা বলছি, এবং ই কমার্সের আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তা নিয়ে কথা বলছেন। আমাদের সঙ্গে 3 জন অতিথি যুক্ত রয়েছেন। আমরা সরাসরি প্রশ্নে যেতে চাই। আমরা এই পর্যায়ে আমাদের সঙ্গে দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার রয়েছেন জনাব AHM হাসিনুল কুদ্দুস রুশো। জনাব রুশো, আপনার কাছে আরও একবার জানতে চাইব যে সার্বিকভাবে আমরা যে বলছিলাম যে আমাদের যে ডিজিটাল ই কমার্স বা ডিজিটাল ইকোসিস্টেমের কথা আমরা বলে থাকি, যে ডিজিটাল ইকোসিস্টেমটার ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরে আসলে আমরা যতখানি অ্যাক্টিভ হতে দেখি বা রিঅ্যাক্টিভ হতে দেখি, আগে থেকেই আসলে আমাদের প্রস্তুতি থাকা প্রয়োজন কিনা, যেটি আসলে প্রোঅ্যাক্টিভ থাকা, সেই জায়গাটা আসলে আমাদের ঘাটতি কিনা, যে কারণে আসলে গ্রাহকরা বরাবরই এই ধরনের প্রতারণার শিকার হচ্ছেন। 80 বার পূর্বে রোগী যদি মারা যায় তাহলে ডাক্তারের দরকারটা, আপনি তো আগেই ইয়ে করে, প্রিভেনশন ইজ বেটার দ্যান আচ্ছা, কিউর। জি ডক্টর জামালউদ্দিন, আপনি বলুন। আমরা এই প্রশ্ন নিয়ে আবারও দারাজের কাছে যাব। জি জি ডক্টর জামালউদ্দিন বলুন। আপনি দেখেন এখন কি আপনার শো আরম্ভ হয়ে গেছে? জি, আমরা এখন শোতে রয়েছে এবং আমাদের এখন অন এয়ারে আছে আমরা। জি, আপনি দেখেন, আপনার এই যে আমি আবার ইয়েতে যাই যে ভলান্টারি প্রোটেকশন একটা আছে, ভলান্টারি প্রোটেকশন 3টা প্রোটেকশনের ইনস্ট্রুমেন্ট আছে। একটা হলো ভলান্টারি প্রোটেকশন, সেটা হলো ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে, কনজিউমার অ্যাসোসিয়েশন, এদের কোনো লিগ্যাল অথরিটি নাই টু এক্সিকিউট এনিবডি। তা উনি ওনার অ্যাসোসিয়েশন থেকে বাদ দিতে পারে, কিন্তু ওই লোকে যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটি বাইরে যায় করে, আপনি উনি কি করতে, সে এই ব্যবসাটা যদি গভর্নমেন্টের পারমিশন ছাড়াও যায় বাইরে করে, তাহলে এনাদের অ্যাসোসিয়েশন তো তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে। এটা হলো একটা সাইড। অ্যাসোসিয়েশনে যারা মেম্বার, তাদের রুলস রেগুলেশন আছে, তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এবং তাদের ডুজ এন্ড আনডুজ গুলো বলা আছে ওখানে, সেই অনুযায়ী তারা ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে। আর একটা হলো ইনস্টিটিউশনাল প্রোটেকশন। ইনস্টিটিউশন প্রোটেকশন হলো আপনার ধরেন ফেডারেল ট্রেড কমিশন আমেরিকাতে 1914 সালে হয়েছে, তারপর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন 1927 সালে, আমাদের দেশে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনেক পরে, তারপরে আসেন ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক ইউএসএ 70-এ, ফেয়ার ট্রেড কমিশন ইংল্যান্ডে, ইন্ডিয়াতে 1986 সালে, আমরা হয়েছে 2009 সালে আমাদের কনজিউমার প্রোটেকশন অ্যাক্টটা করা হচ্ছে, এবং এইটা এই অনুযায়ী আমাদের কাজগুলো চলতেছে। তারপরে স্ট্যাটুটরি প্রোটেকশন থ্রু অ্যাক্ট, সেইগুলো প্রত্যেকটা দেশেই কিন্তু আইনগুলো করা আছে, আমাদের দেশেও আইন আছে। এই আইনের বিধান অনুযায়ী কোন লোক যদি আইনের বাইরে ব্যত্যয় ঘটায়, এবং সেটা তাকে ধরার জন্য প্রভিশন গুলো আছে। নিশ্চয়ই, অর্থাৎ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কথা বলছেন। এবং জি, এট দি সেম টাইম আপনার কম্পিটিশন কমিশন আছে, মিনিস্ট্রি অফ কমার্স আছে, they are the primary responsible authority. নিশ্চয়ই। Government has created that. Government নিশ্চয়ই। ডক্টর empowered জামালউদ্দিন, take action. জি ডক্টর জামালউদ্দিন, আসলে সমন্বিত একটি পদক্ষেপের কথা আসলে বলছেন আপনি। আমরা আপনার কাছ থেকে আবারও শুনবো, একটু ছোট করে আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছেন তাদের কথা একটু শুনে আসি, আবারও আপনার কাছে শুনবো। জনাব রুশো, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার। আমরা আসলে বলি যে আমাদের বাজার বড় হচ্ছে, আমরা বৈশ্বিক যে ই কমার্স বাণিজ্যের বৈশ্বিক তালিকায় বাংলাদেশের একটি ভালো অবস্থান ছিল, আমরা 46তম একটি অবস্থানে ছিলাম। তো সেই জায়গাটাকে ধরে রাখার জন্য আসলে এখনকার এই পরিস্থিতিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ই কমার্স ব্যবসাটা আসলে এইটা এরকম না যে ধরেন আপনি অল্প দিনের কোনো প্ল্যান নিয়ে এই ব্যবসাটা শুরু করলেন। ইট শুড বি আ লং টার্ম প্ল্যান।
বিকজ এটা যেহেতু এখানে নতুন, এখানে আপনার সেলারদেরকে ডেভেলপ করার ব্যাপার আছে, কাস্টমারদের ওরিয়েন্টেশন, কাস্টমারদের অ্যাওয়ারনেস এর ব্যাপার আছে, সাথে লজিস্টিকটাও একটা কিন্তু বড় ফ্যাক্টর, যে আপনি যে ডেলিভারি করবেন লজিস্টিকও একটা বড় ফ্যাক্টর। সো আমি বলবো যে এখানে এই ব্যবসায় যারা আসবে তারা যাতে একটা সুদূর প্রসারী প্ল্যান নিয়ে আসে, এটা হচ্ছে একটা পার্ট আমাদের এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেকেন্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে সরকারের যেটা উচিত সেটা হচ্ছে এইটা রিলেটেড যে পলিসি গুলো আছে, যেমন ধরেন ট্যাক্স স্ট্রাকচারে আপনি দেখেন আপনার মার্কেট প্লেস বা ই কমার্স কিন্তু এরকম করে নেই, এখন আছে অনলাইন বিজনেস। অনলাইন বিজনেস হচ্ছে আপনি একজন মানুষ যদি অনলাইনে কোনো কিছু সেল করেন সেটা হচ্ছে অনলাইন বিজনেস। মার্কেট প্লেস ইজ সামথিং ডিফারেন্ট, যে আমরা সেলার থেকে কালেক্ট করে নিয়ে কাস্টমারের কাছে পৌঁছে দিই। সো ওইখানে ট্যাক্স স্ট্রাকচারটাও প্রতিটা পার্টের কন্ট্রিবিউশন দেখে সেভাবে করে ফিক্স করা উচিত। আর তৃতীয় আমি যেটা বলবো স্যারের সাথে ইকো করে, সেটা হচ্ছে পেমেন্ট সিস্টেমটাও সেরকম হওয়া উচিত। যেমন ধরেন একটু আগে ইক্যাপ থেকে আমাদের ভাইয়া যেটা বললেন যে এসক্রো সিস্টেমেরও কিন্তু ডিফারেন্ট মডেল আছে, যে যেমন ধরেন আপনি যদি ছোট ছোট পেমেন্ট গুলো এসক্রোতে আটকে রাখেন তাহলে দেখা যাবে যে আপনার ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি লাগবে। সো দেখা যায় যে ধরেন একটা লিমিটেড বেশি টাকাটা যদি ট্রানজাকশন হয় তখন এটা এসক্রোতে রাখলেন, ছোট টাকাটা রাখলেন না। মানে বিজনেস ফ্রেন্ডলি বানাতে হবে এবং ডেফিনেটলি এটা এরকম হতে হবে যাতে এটাতে কাস্টমারের আস্থাটা থাকে, কাস্টমার যাতে কোনোভাবে ভয় না পায়। সো এই প্রপার ডেভেলপমেন্ট গুলো যদি আমরা করতে পারি তাহলে আমি মনে করি যে আমরা এটা বিশ্বে অনেক দূর এগিয়ে যাবো এই কমার্স সেক্টর নিয়ে। নিশ্চয়ই, এবং সেটি কিন্তু আসলে হওয়া উচিত। আমরা এখন বলি যে আসলে সময় এখন ডিজিটাল বাংলাদেশের ই কমার্সেরই সময় আসলে এখন। আমরা জনাব শাহাবুদ্দিন শিপন আপনার কাছে ছোট করে জানতে চাইবো যে আমরা আসলে ই কমার্সের এই যে গ্রাহক সুরক্ষার কথা যদি আমরা চিন্তা করি, যে শেষ পর্যন্ত গ্রাহক আসলে প্রতারিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, এই গ্রাহকদেরকে কেন আমরা আসলে সুরক্ষা দিতে পারছি না? আমরা কি নীতিমালা করছি অনেক পরে এসে, নাকি এটা আসলে আগে থেকেই তো করার সুযোগ ছিল, বা আপনাদের যারা সদস্য আপনারাও আপনাদের দিক থেকেও মনিটরিংয়ের বিষয়টি আরও আগে থেকেই জোরালো হতে পারতো কিনা, এই বিষয়গুলো নিয়ে যদি একটু ব্যাখ্যা করেন। জি, একটু আনমিউট করে কথা বলতে হবে জনাব শাহাবুদ্দিন শিপন। জি, দেখুন 2016 সালেই আমরা ই কমার্স একটা পরিচালনা, ই কমার্স নীতিমালা বেসিক্যালি তৈরি করার চেষ্টা করি, যেটা 2018 সালে এসে গ্যাজেট আকারে পাবলিশড হয়। ওটাতে কিন্তু প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা মন্ত্রণালয়ে এবং স্টেক হোল্ডারদের কার কি দায়িত্ব পরিপূর্ণভাবে মেনশন করা আছে। অ্যাসোসিয়েশন, সে অ্যাসোসিয়েশনের জায়গা থেকে যে যে দায়িত্বগুলো আছে সেগুলো কাজ করেছে, কিন্তু আমরা দেখতে পাই যে অন্যান্য সংস্থাগুলো সেভাবে অ্যাগ্রেসিভলি কাজ করে নাই, না করাতে কিন্তু অনেক ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটে। এটাও একটা কারণ। আর পলিসি যেটার কথা বললেন সেটাও কিন্তু একটা প্রেক্ষাপটে এসে তৈরি হয়েছে। একটা নতুন সেক্টরে আগে খুব বেশি নিয়ম কানুন তৈরি হয় না। নর্মালি কি হয়, একটা সেক্টর যখন গ্রো করতে থাকে তখন অনেকগুলো প্রবলেম আইডেন্টিফাই হয়, সেখান থেকে সেগুলোর লুপহোল গুলো আইডেন্টিফাই হওয়ার পর কিভাবে এগুলোকে প্রোটেক্ট করা যায় সেটা নিয়ে কাজ করা হয়। সিমিলার ওয়েতে ই কমার্সেও এই 5-7 বছরের জায়গা থেকে আমরা যে প্রবলেম গুলো আইডেন্টিফাই করি সেগুলোকে মিটিগেট করার জন্য আমরা এসওপিটা সাজেস্ট করি, এটাই মূল জায়গা। কিন্তু গ্রাহকদের দেখা যেত অনেক। জনাব শাহাবুদ্দিন, এখন গ্রাহকদের সুরক্ষা দেওয়ার কি উপায় আছে আসলে, অথবা ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য আসলে কি করা যেতে পারে? আমাদের এসওপিটা যদি পরিপূর্ণভাবে মেনটেন করা হয় তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম জায়গায়, অলমোস্ট আমি বলতে পারি 95% এর উপরে গ্রাহক প্রোটেক্টেড হবে। বিকজ এখানে মোটামুটি আমাদের স্টেক হোল্ডারদের কনসালটেশনের মাধ্যমে আমরা এই পয়েন্টগুলো রেজ করি, সেগুলো কিন্তু এখানে অ্যাকোমোডেট করা হয়। এখানে গ্রাহকের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হয়, পাশাপাশি আমাদের বিক্রেতাদের স্বার্থটাকেও। সো এসওপিটাই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, পাশাপাশি আপনার যে সমস্ত জায়গাগুলোতে পলিসিগত বিষয় আছে সেগুলোতে কার্যক্রম নিতে হবে। সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পলিসি এবং সচেতনতা দুইটা যদি একসাথে কাজ করা যায় গ্রাহকদের স্বার্থ রক্ষা হবে। কিন্তু গ্রাহকরা যখন একটা ভোক্তা অধিকারে যায়, ভোক্তা অধিকারে যদি কোনো এই বর্তমান টেকনোলজি বেস আমাদের রুলস এন্ড রেগুলেশনে যদি সংশোধনীর প্রয়োজন হয় সেখানে কাজ করার প্রয়োজন আছে। বাণিজ্য মন্ত্রণালয় সেন্ট্রাল মনিটরিং সিস্টেম আমাদের ই কমার্স গাইডলাইনে বলা আছে, সেটাকে অ্যাক্টিভ করা উচিত। সেখানে অনেকগুলো মন্ত্রণালয়ের কানেকশন আছে, আইসিটি মিনিস্ট্রি, আপনার প্রশাসন, ভোক্তা অধিকার, বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন সংস্থা, প্রত্যেকের ইনপুট গুলো যদি নেওয়া যায় এবং এই মনিটরিং ব্যবস্থা যদি সত্যিকার অর্থে কার্যকর করা যায় ভোক্তাদের স্বার্থ রক্ষা হবে। নিশ্চয়ই, এবং আসলে সবার আসলে সমন্বিত একটি যে পদক্ষেপ সেটি আসলে প্রয়োজন। জনাব শাহাবুদ্দিন শিপন, অনেক ধন্যবাদ। আমরা আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে আরও কথা বলবো। দর্শক আশা করি আমাদের এই আলোচনার সাথে থাকবেন।
দর্শক, আরেকবার স্বাগত জানাচ্ছি বিট সংলাপে। আমরা কথা বলছি ই কমার্স ও আস্থা এই শিরোনামে। আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত রয়েছেন। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। দারাজ বাংলাদেশ লিমিটেডের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, এইচ.এম. হাসিনুল কুদ্দুস রুশো। জনাব রুশো, আপনার কাছ থেকে আসলে জানতে চাইবো, আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে একেবারে সংক্ষেপে সুনির্দিষ্ট কিছু বিষয়। সার্বিকভাবে আসলে ই কমার্সের যে পথ পরিক্রমার মধ্য দিয়ে যাচ্ছে, আগামী দিনে এটিকে টেকসই করবার ক্ষেত্রে কি ধরনের, আমাদের নীতিমালাও তৈরি হয়েছে, কিন্তু এটিকে টেকসই করবার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ হওয়া উচিত বলে মনে করেন একজন উদ্যোক্তা হিসেবে? আমাদের যে নীতিমালাগুলো তৈরি হয়েছে সেটা আমি অনেকবার বলেছি যে আমি সেটার জন্য সাধুবাদ জানাই, ইক্যাবকে সাধুবাদ জানাই, সরকারকে সাধুবাদ জানাই। বাট যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই নীতিমালাগুলো কিন্তু সবসময় টাইম টু টাইম ডেভেলপমেন্ট লাগবে, বিকজ সবকিছুতেই জামালউদ্দিন স্যার যেটা বললো যে সবসময় নতুন টেকনোলজি আসছে, নতুন ইনোভেশন আসছে। তো এই পলিসি গুলাতে অলওয়েজ একটা ডেভেলপমেন্ট লাগবে, বিকজ বিজনেস স্কেলও কিন্তু বাড়ছে। সো তার সাথে ডেভেলপমেন্ট লাগবে। আর এই যে পলিসি গুলো হচ্ছে সেটার একটা ইমপ্লিমেন্টেশন এবং এনফোর্সমেন্টেরও ব্যবস্থা থাকতে হবে। স্যার যেটা বললেন যে একটা পলিসি করে ছেড়ে দিলেই হবে না, এটা আসলে প্রপারলি ফলো করা হচ্ছে কিনা, এবং এটা আসলে ফলো না করা হলে এটার কনসিকোয়েন্সটা কি, সেই জিনিসগুলো প্রপারলি সবাইকে জানাতে হবে। এতে করে দেখা যাবে যে এই সেক্টরটা মোর রেগুলেটেড এন্ড ডিসিপ্লিন হবে। আর একই সাথে শুধু রেগুলেটেড করলেই হবে না, বিজনেসটা যাতে প্রপারলি ডেভেলপ করে সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দ্যাট ইজ, আপনি রেগুলেশন করে যদি আবার বিজনেসকে মেরে ফেলেন সেটাও হবে না। সো ওই জিনিসগুলোকে কনসিডার করে এটা ডেভেলপমেন্ট এবং এটার সবসময় একটা আর কি এটার একটা সব ধরেন ইন্ডাস্ট্রির সাথে বসে একটা কনসালটেশন করে এটার সবসময় একটা ডেভেলপমেন্ট লাগবে, এটার একটা অ্যামেন্ডমেন্ট লাগবে। সো এই জিনিসগুলো যদি আমরা প্রপারলি রান করাতে পারি তাহলে আমার মনে হয় আস্থার সংকটটাও চলে যাবে এবং এই ইন্ডাস্ট্রিটা অনেক ভালো করবে। আমরা গ্লোবালি দেখা যাবে যে বাংলাদেশ একটা ভালো জায়গায় পৌঁছে গিয়েছে। নিশ্চয়ই এবং সেটি হওয়া উচিত আমাদের এই সম্ভাবনাময় খাত নিয়ে। আমরা আমাদের সঙ্গে ইক্যাবের সহসভাপতি যুক্ত রয়েছেন শাহাবুদ্দিন শিপন। আপনার কাছেও শেষ বক্তব্য জানতে চাইব যে আসলে সার্বিকভাবে ই কমার্সকে আবারও নতুন করে ঘুরে দাঁড়ানো, নতুন করে টেকসই করা এবং গ্রাহকের প্রতি আস্থা নিশ্চিত করবার ক্ষেত্রে আসলে এখন আরেকটু ইনোভেশন বা উদ্যম প্রয়োজন। সেই উদ্যমটা আসলে কি হওয়া উচিত বলে মনে করেন? দেখুন, আমাদের একটা সোসাইটিতে যে জিনিসটা করা উচিত সেটা হলো কেউ ভালো কাজের রিওয়ার্ড এবং খারাপ কাজের পানিশমেন্ট, এটা যদি না থাকে তাহলে কিন্তু হবে না। আপনি এই যে আমি বললাম একটু আগে আমাদের 1600 মেম্বার, কয়েকটা কোম্পানির বিষয়ে কমপ্লেন এসছে বা অভিযোগ এসছে, সেটাই সব জায়গায় ফোকাস। কিন্তু দেখেন এই মাসে আমাদের 4টা কোম্পানি ফাইন্যান্স পেয়েছে, একটা কোম্পানি প্রায় 650 কোটি টাকা, আরেকটা কোম্পানি 85 কোটি টাকা। এগুলো কিন্তু লোকালি না, ইন্টারন্যাশনালি ফাইন্যান্স পেয়েছে। দ্যাট মিনস ইন্টারন্যাশনালি এমনিতে আমাদের দেশে কিন্তু এফডিআই কম, সেখানে বাইরের কোম্পানিগুলো এখানে ইনভেস্টমেন্ট করতে চায়। এই রিপোর্টগুলো কিন্তু আপনারা কিন্তু ফ্রন্টে আনেন না। এই সময় যদি তাদেরকে, যারা ভালো কাজ করছে তাদের রিওয়ার্ডটা কিন্তু পায় নাই, কিন্তু যারা খারাপ কাজ করছে তাদের বিষয়ে হয়তো রিপোর্ট গুলো হচ্ছে। কিন্তু এই জায়গাটাতে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে, সমাজের প্রত্যেকটা জায়গায়, সাংবাদিক বলুন আর আমরা যারা বিজনেসে আছি সরকারিভাবে, প্রত্যেকটা জায়গায় যদি ওনাদেরকে রিওয়ার্ড করা যায় তাহলে দেখবেন ইনোভেটিভ ওয়েতে অনেকে নতুন নতুন বিজনেসে আসবে, তারা স্বীকৃতি পাবে, আরো অনেকেই নতুন উদ্যমে এই ব্যবসাগুলো করতে পারবে। এটা আমার একটা মূল জায়গা, যাতে ভালো কাজের স্বীকৃতি পায়, খারাপ কাজের একটা পানিশমেন্ট আসে। দ্বিতীয় যে জায়গাটা সেটা হলো আপনার প্রত্যেকের দায়িত্বের জায়গাটাতে কাজ করা। অ্যাসোসিয়েশনের আমি আগে বলেছি একটা লিমিটেশন আছে, আমরা ইন্ডাস্ট্রি আমাদের মেম্বারদের নিয়ে কাজ করি মূল জায়গা, পাশাপাশি আমরা বক্তা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে জায়গায়। কিন্তু এটার সাথে স্টেক হোল্ডার কিন্তু অনেক, প্রায় 9টা মিনিস্ট্রি ডাইরেক্টলি জড়িত, ওনাদের জায়গা থেকেও কিন্তু কাজ করতে হবে। সমাজে যারা ভালো জায়গায় উঁচু অবস্থানে আছেন তাদেরও জায়গা, কারণ এই সেক্টরের যদি সঠিক মানুষ অ্যাওয়ার না হয়, দেখেন এই সেক্টরটা সারা পৃথিবীতে অনেক বেশি প্রোগ্রেস এবং কি প্রত্যেকটা ইন্ডাস্ট্রি ট্রান্সফরমেশন হয়ে ই কমার্সের দিকে ট্রান্সফর্ম হয়। দ্যাট ইজ, এটা কিন্তু ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রি এক কথায় বলতে গেলে। সো সব সেক্টরে আপনি ডিজিটাল প্রোডাক্ট বলেন আর ফিজিক্যাল প্রোডাক্ট বলেন, ই কমার্সের মাধ্যমে কিন্তু ভবিষ্যৎ। সো এই সেক্টরটাকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। জি, অনেক ধন্যবাদ জনাব শাহাবুদ্দিন শিপন। আমরা আসলে সম্মিলিত প্রচেষ্টায় পারে আসলে এই খাতের প্রতি গ্রাহকের আস্থা ফেরাতে। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে শেষ বক্তব্য জানতে চাইবো যে আসলে ই কমার্সের প্রতি আবারও আস্থা নিশ্চিত করবার ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর আসলে যে দায়, সেই দায়টি আসলে যথাযথভাবে পালন করা উচিত কিনা এবং এই বিষয়ে আপনার পরামর্শ। ডক্টর জামালউদ্দিন। জি।
ডক্টর জামালউদ্দিন আনমিউট করে কথা বলতে হবে। জি ডক্টর জামালউদ্দিন। টেলিভিশনগুলোতে এবং পত্রপত্রিকায় লেখালেখির মধ্যে দিয়ে অনেকে অনেক কিছু জানছে। জানার মধ্যে দিয়ে যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে আমাদের যে টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্ট হয়েছে ডিজিটাল বাংলাদেশ ডেক্লারেশনের মধ্যে দিয়ে, এইটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য আমরা কিন্তু হোল নেশন একভাবে মাইন্ডসেট নাই, এবং আমাদের মধ্যে ইনইকুয়ালিটি আছে। যারা বিজনেসে আছে ইয়াঙ্গার জেনারেশন, তারা ফাস্টার দেন দি ওল্ডার জেনারেশন। এখন ওল্ডার জেনারেশনকার দেশ চালাচ্ছে, সুতরাং ওনারা যখন চালায় ওনাদেরকে আরেকজনে বুঝাইতে হয়। কিন্তু এই যে বুঝানিটা, এটা বুঝাইতে যাইয়া দেখা গেছে যে বাংলাদেশে যত আইন কানুন বানায়, যেমন আপনার ইন্ডিয়াতে 1986 সালে তাদের কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট হয়েছে, তারা কিন্তু 2019 সালে এটাকে অ্যামেন্ড করে ঠিক করে দিয়েছে টু অ্যাকোমোডেট দি ডিজিটাল প্রোগ্রেস, ডিজিটাল যে টেকনোলজি যে আসছে এটাকে ম্যাচ করার জন্য। আমাদের দেশে কিন্তু এই ধরনের কোনো উদ্যোগ আমরা এখন কোনো আইনের এখনো দেখেন 1881 সালে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বিভিন্ন ধরনের বিভিন্ন আপডেট কিন্তু কোনোটা হয় নাই, ওইটার রেফারেন্স দিয়ে আমরা এখনো চলতেছি। তো সেই ক্ষেত্রে ওভার দি ইয়ার্স যত ইনোভেশন হচ্ছে, সেই ইনোভেশনকে অ্যাকোমোডেট করার জন্য আমার রুলস এন্ড রেগুলেশন গুলাকেও ওটার সাথে ইনকমপ্লায়েন্ট ঠিক করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে। আদারওয়াইজ যারা বিজনেস আসবে তারা ঝামেলা পড়ে যাবে। আবার ধরেন আপনার ডিসিপ্লিনারি অ্যাকশন নেবেন, অ্যাকশন আপনি নিতে পারেন, লিগ্যাল অনুযায়ী নেবেন, কিন্তু আপনাকে এমন কিছু করবেন না যেই কাজ দিয়া এই যে সম্ভাবনাময় খাত ডিজিটাল বাংলাদেশের মাধ্যমে সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাময় খাতকে নিরুৎসাহিত হয় যাতে সেরকম কিছু করা যাবে না। নিশ্চয়ই ডক্টর। হ্যাঁ, নিবেন না, এবং সবাইকে এডুকেট করতে হবে। আপনাদের মিডিয়া হিসেবে আপনাদের কিন্তু রোল অনেক অনেক বেশি। সবারই ডক্টর জামালউদ্দিন সাকসেসফুল বিজনেসম্যান আছেন, তাদেরকে নিয়ে আসেন, মানে ডিবেট হোক, সব ধরনের লোক আলাপ করুক, আলাপ করে দেখবেন যে একটা নতুন সলিউশন বাইরে। নিশ্চয়ই ডক্টর জামালউদ্দিন। ভীত না, এটি গো অন। নিশ্চয়ই ডক্টর জামালউদ্দিন, আসলে বন্ধ করাই সমাধান নয়, বরং আসলে নীতি যেগুলো প্রণয়ন করা হচ্ছে তার যথাযথ বাস্তবায়ন জরুরি, এবং সেটি পারে আমাদের গ্রাহকের আস্থা নিশ্চিত করতে। আজকে আপনারা এই আলোচনায় যুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদ সংলাপ এখানে আমরা শেষ করছি। আগামী দিন আবারও দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।